কয়েকটা গ্রেট পিপলকে আমরা উপস্থাপন করব, যদিও এই গ্রেট পিপল হচ্ছে সব বাইরের। প্রথম জনকে তো চিনেন আপনারা, মহাত্মা গান্ধী। তিনি কি জন্য বিখ্যাত? অহিংস আন্দোলনের জন্য, তাই না? দ্বিতীয় জন নেলসন ম্যান্ডেলা। উনি দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন একটা সময়, কিন্তু উনি ছিলেন বর্ণবাদী, একজন বর্ণ বিরোধী একজন নেতা। কত কত বছর উনি জেল খেটেছিলেন আপনার জানা আছে নিশ্চয়ই? না, 60 বছর, 27 থেকে 28 বছর জেল খেটেছিলেন উনি। জীবনের প্রত্যেকটা আশা ওনার কাছ থেকে ক্ষীণ হয়ে যায়। তারপরেও অন্যরা মনে করতো যে উনি আর হয়তো কোনো কিছু করতে পারবে না, তারপরেও কিন্তু উনি বের হয়েছেন এবং লাইফের পারপাস যেটা ছিল তার, সেটা তিনি অ্যাচিভ করতে পেরেছেন। এরপরে যদি সমসাময়িক সময় ধরি, বিজনেস ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করি, তাহলে এই তিনজন আমাদের জন্য আইডল বিজনেস ম্যাগনেটদের জন্য, তাই না? কে কে আছে এখানে? স্টিভ জবস, এলন মাস্ক এবং জাকারবার্গ। সো এরা তো আসলে তাদের বিজনেসে, তাদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রত্যেকেই কিন্তু এক একজন আইডল। এবং বিজনেস ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত যাদেরকে ধরা হয় যে এরা হচ্ছে প্রফিট মেকার, তাদের জন্য এরা আইডল। এখন ধরে নেন যে এই যে 5 জন ব্যক্তি আছে যাদেরকে আমরা গ্রেট পিপল বলছি, তাহলে যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে চলে আসি, তাহলে আমি হয়তোবা এখানে কেউ কেউ বিজনেসম্যান হিসেবে বিখ্যাত, কেউ কেউ হয়তোবা কোনো একটা আন্দোলনের জন্য বিখ্যাত, কেউ কেউ হয়তোবা শুধুমাত্র একটা ছোট্ট পরিসর থেকে শুরু করে একটা সময় জীবনের অনেক পরিবর্তন করে দেয় এই মহাবিশ্বের বা এই বিশ্বের, সেরকম কিছু এক্সাম্পল আমরা দেখলাম। দেখুন, এখানে আরো 3 জন ব্যক্তির কথা আমি স্মরণ করেছি বা দেখানোর চেষ্টা করেছি। এদেরকে চিনেন আপনারা? পলান সরকার, নাম শুনেছেন না? কার্তিক প্রামাণিক এবং জিয়াউল হক, নাম শুনেছেন আপনারা? পলান সরকার শুনেছেন? পলান সরকার কে ছিল? পলান সরকার ছিল একজন সমাজকর্মী। সে মূলত 21 পদক পায় এবং সে কি করে 20টি গ্রামে সে শিক্ষা আন্দোলন গড়ে তোলে এবং তার নিজের টাকা ব্যয় করে সে লাইব্রেরি প্রতিষ্ঠা করে। উইদাউট হ্যাভিং এনি এডুকেশনাল কোয়ালিফিকেশন সে যদি এই কাজটা করতে পারে, এটার জন্য কি তার জীবনে অনেক কিছু হতে হয়েছে? অনেক বড় একাডেমিক ডিগ্রি অর্জন করতে হয়েছে? অনেক বিলিয়নিয়ার কিংবা মিলিয়নিয়ার হতে হয়েছে? না, তার জীবনের একটা পারপাস ছিল, যে সে পারপাসটা সে ফুলফিল করার চেষ্টা করেছে এবং সেটার সাথে সে অ্যালাইন ছিল, সে লেগে ছিল বলেই হয়েছে। এখন লেগে থাকাটা কিভাবে হয়? নিশ্চয়ই সে লেগে থাকার পেছনে প্রচন্ড রকম ভালোবাসা ছিল তার। এখানে কার্তিক প্রামাণিক, এই কথা সবাই জানি আমরা, না? বিখ্যাত, এই সাউথ এশিয়াতে সে বিখ্যাত হয়েছে কিভাবে? এই কার্তিক প্রামাণিকের গল্প তো সবাই আপনারা জানেন নিশ্চয়ই। ও ছিল পেশায় হচ্ছে নাপিত, তার বাবাও ছিল নাপিত। সো আগেকার সময় মূলত রাজশাহী অঞ্চলে তার বাবা গ্রামে গ্রামে গিয়ে ওই যে চুল দাড়ি এগুলো কাটাতো। সো একটা সময়ে ওই রাজশাহী অঞ্চলে আপনারা জানেন যে ওই বিশেষ করে সামার টাইমে বা গ্রীষ্মকালের সময় প্রচন্ড গরম থাকে এবং রাজশাহী অঞ্চলে একটা সময় কিন্তু এই গাছগাছালি খুব কম ছিল, তার মানে এটা কিছুটা মরুভূমির মতন ছিল আসলে। তো ও যখন যেত ওর বাবার সাথে, প্রচন্ড সে কষ্ট পেত। তখন ও বাবাকে জিজ্ঞাসা করেছিল, বাবা এত কষ্ট কেন হয়? ওর বাবা ওকে বলেছিল যে মানুষ গাছ লাগায় না তাই। তো বাবা তাকে বলেছিল, কেন গাছ লাগায় না? বললো, মানুষের কথা বাদ দিয়ে তুই আজকে থেকে গাছ লাগানো শুরু কর। এরপরে আপনি তার এরিয়াতে যেখানেই যাবেন না কেন, চাঁপাইনবাবগঞ্জ ওই শিবগঞ্জের, বলা হয়ে থাকে যে আপনি যেখানে রেস্ট নিচ্ছেন, যেখানে গাছ দেখছেন, এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কিংবা ডিফারেন্ট করতে পারবেন না যে এই গাছটা কি কার্তিক প্রামাণিকের লাগানো নাকি অন্য কারো লাগানো। তাহলে একজন কার্তিক প্রামাণিকের এইটার জন্য তার তো কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন ছিল না। তার প্রচন্ড রকম ভালোবাসা, প্রচন্ড রকম আগ্রহ, প্রচন্ড রকম ডেডিকেশন ছিল বলেই সে কিন্তু তার পারপাস অফ লাইফ এটা কিন্তু খুঁজে পেয়েছে। এরপরে আমরা জিয়াউল হকের কথা সবাই জানি, তাই না? যিনি দই বিক্রি করতেন, তিনি 55 কিলোমিটার নিজের সাইকেল চালিয়ে তিনি
এই দই নিয়ে নিজে তৈরি করতেন, এটা নিয়ে এসে আবার শহরে বিক্রি করতেন, এবং সেই টাকা দিয়ে তিনি এই যে কাগজ, কলম, বই এইগুলো তিনি কিনতেন এবং মানুষের বাড়িতে বাড়িতে তিনি পৌঁছে দিতেন। তারও কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ছিল না। তো সেই মানুষগুলোকে কিন্তু আমরা স্মরণ করি, সেই মানুষগুলো কিন্তু আমরা জাতি হিসেবে আমরা তাদেরকে উপরে দেখতে চাই। তাহলে দেখুন, জীবনের পারপাসটা এমন হওয়া চাই যেখানে প্রথম শর্ত হচ্ছে আপনার প্রচন্ড রকম ভালোবাসা থাকবে, আমার প্রচন্ড রকম ভালোবাসা থাকবে। যদি প্রচন্ড রকম ভালোবাসা না থাকে, তখন আমি আপনি হয়তো একটা চাকরি করছি, ঠিক আছে, চাকরি করে পজিশন পাচ্ছি, ঠিক আছে, পদবি পাচ্ছি, আমার অথবা অনেক অর্থবিত্ত পাচ্ছি, ঠিক আছে, কিন্তু দিন শেষে গিয়ে আমি বলবো হয়তো বা কিচ্ছুই ভাল লাগে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের জীবনে এই ফ্রাস্ট্রেশনটা আমরা একটা পর্যায়ে গিয়ে ফিল করি যে কি করলাম। তাহলে জীবনের উদ্দেশ্যটাকে এমন ভাবে সেট করা দরকার যে উদ্দেশ্য আমার আত্মিক তৃপ্তি দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ভালোবাসার কারণ হবে সেটাতে।